স্বাগত বিবিটিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটোল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভারত নয় পাকিস্তান থেকে আসছে পেঁয়াজ। বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন। শেখ হাসিনার যোগ সাজশের সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত, বললেন রিজভী। বদলায়নি বিএবি। সার্ভার জটিলতায় 4 দিন ধরে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ। নগদে 2300 কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি 600 কোটি, বললেন গভর্নর। বিদেশে টাকা পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক। ঋণ আমানত 2 কমেছে আর্থিক প্রতিষ্ঠানে। রেমিটেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক পিএলসি। রাজা চার্লসের দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড দেন শায়ান এফ রহমান। 3 দেশে 580 অ্যাপার্টমেন্টের সন্ধান। শুনছিলেন নিটোল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটোল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। এতদিন পেঁয়াজ আমদানির নির্ভরযোগ্য উৎস ছিল ভারত। সাম্প্রতিক রপ্তানি নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক টানাপোড়েনের কারণে বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। গত 6 মাসে ভারত ব্যতীত আমদানি হওয়া পেঁয়াজের 47% এসেছে পাকিস্তান থেকে। বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 35 লাখ টন। 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, মিশর, চীন, মিয়ানমার সহ 8টি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে। উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী পাকিস্তান থেকে জুলাইয়ে 3343 টন এবং সেপ্টেম্বরে 1338 টন পেঁয়াজ আমদানি হয়েছে। দেশীয় বাজারে বর্তমানে দেশীয় পেঁয়াজ 40 থেকে 45 টাকায় বিক্রি হলেও ভারতীয় পেঁয়াজের দাম 55 থেকে 60 টাকা এবং পাকিস্তানি পেঁয়াজ 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন পেঁয়াজের মতো পচনশীল পণ্যের সহজ পরিবহনের কারণে ব্যবসায়ীরা সীমান্তবর্তী দেশগুলোর উপর বেশি নির্ভরশীল থাকবেন। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিরামপুর উপজেলা পরিষদের মুক্ত মঞ্চ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিমের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার নাজির। বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের 13টি প্রতিষ্ঠান সহ মোট 17টি স্টল তাদের উদ্ভাবনী বিষয়গুলো নিয়ে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের উদ্ভাবনী বিষয়গুলো পরিদর্শন করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগ সাজশে বাংলাদেশের সীমান্তের 160টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। সোমবার এক দোয়া মাহফিলে এই অভিযোগ করেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো রিক্সা চালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুর মুক্তি কামনায় দোয়া মাহফিলে রিজভী বলেন, শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে ভারতকে সুবিধা দিয়ে সুবিধার কারণে অসম যে কাজগুলো যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায় সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তোলা শুরু করেছে। সম্প্রতি সংগঠনটির প্রধান উপদেষ্টা ত্রাণ ভাণ্ডারে কম্বল দিতে পরিমাণ উল্লেখ করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। বদলায়নি বিএবি, আগে যে ধারায় চলেছে তা এখন থেকে খুব একটা বের হতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন, বিএবির নতুন কমিটি আগের চাঁদা আদায়ের বিষয়ে কোনো নিরীক্ষা করেনি, বরং আগের ধারাতেই চলছে বলে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ কম্বল ও ম্যারাথনের মতো আয়োজনের জন্য চাঁদা চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে সংগঠনটি। গত 15 ডিসেম্বর দেওয়া চিঠিতে প্রতিটি ব্যাংকের জন্য কম্বলের পরিমাণ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হয় যে ওজন কমপক্ষে 1200 গ্রাম হতে হবে। এরপর 5 জানুয়ারি আরেক চিঠিতে বিএবির চেয়ারম্যান ব্যাংকগুলোকে জানান, আগামী 7 ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে, সেখানে 4 কোটি টাকা অনুদান দেওয়া হবে। এজন্য ব্যাংকগুলোকে টাকার পরিমাণ নির্ধারণ করে 8 জানুয়ারির মধ্যে বিএবির হিসেবে সেই অর্থ জমা দিতে বলা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন আয়োজক কমিটি বিএবিকে যে চিঠি দিয়েছে তাতে মূল স্পন্সরের জন্য সর্বোচ্চ চাঁদা
চাওয়া হয়েছে 2 কোটি টাকা। ফলে কেন 4 কোটি টাকা চাঁদা তোলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যায়, এবার ম্যারাথনের জন্য সর্বনিম্ন 5 লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। বেসরকারি খাতের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংকের এমডি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত 15 বছরে প্রায় 250 কোটি টাকা তিনি চাঁদা দিয়েছেন। সরকার বদলের পর চিঠি পেয়ে কম্বল কিনে জমা দিয়েছেন। ম্যারাথনের জন্য টাকা চেয়ে চিঠি এসেছে, এ সপ্তাহেই তা দেওয়া হবে। এভাবে চাঁদা আদায়ের ফলে ব্যাংকের সিএসআর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর সার্ভার আপগ্রেডেশনের কাজ চলমান রয়েছে। এতে বন্ধ আছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। গ্রাহকদের কাছে কোনো তথ্য না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সঞ্চয়পত্রের গ্রাহকদের। তবে অধিদপ্তর বলছে, সফটওয়্যারের আপগ্রেডেশনের কাজ চলমান রয়েছে, এতে সাময়িক বন্ধ রয়েছে বিক্রি। সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে দেখা যায়, একাধিক গ্রাহক এসেছেন সঞ্চয়পত্র কেনার জন্য। অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। হেল্প ডেস্ক থেকে ফর্ম পূরণের সহায়তা করা হলেও সার্ভার চালুর বিষয়ে কোনো তথ্য নেই বলে জানানো হচ্ছে আগতদের। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে 2300 কোটি টাকার অনিয়মের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এর মধ্যে অবৈধভাবে 600 কোটি টাকা অতিরিক্ত মানি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ডিজিটাল ফিনান্সিয়াল ইকোসিস্টেম ব্রিজিং দ্য গ্যাপস শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। তিনি বলেছেন, এখন পর্যন্ত আমরা নগদে পরিচালনায় 2300 কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছি। এর মধ্যে 600 কোটি টাকা অতিরিক্ত মানি তৈরি হয়েছে। নগদের অনিয়ম খুঁজে বের করতে অনুসন্ধান চলছে। বাংলাদেশ থেকে সেবার বিপরীতে প্রাপ্ত অর্থ বিদেশে পাঠানো সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সেবার অর্থ বিদেশে পাঠাতে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাগবে না। ব্যাংকগুলো তাদের নিজস্ব সিদ্ধান্তে নিয়মিত বৈদেশিক ব্যয় বাবদ অর্থ বিদেশে পাঠাতে পারবে। রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সার্কুলারের ফলে বিদেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ হলো। সার্কুলারে বলা হয়েছে, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যেমন ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক, এসএস ইত্যাদি আর্থিক ইনফরমেশন এবং কমিউনিকেশন সংক্রান্ত সেবার জন্য বিদেশে ফি পাঠাতে অনুমতির প্রয়োজন হবে না। গ্রাহকদের আস্থার সংকটের কারণে আমানত ও ঋণ বিতরণ দুই কমেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2023 সালের সেপ্টেম্বর প্রান্তিকে এনবিএফআই গুলোর মোট ঋণ বিতরণ কমে 73,662 কোটি টাকায় নেমেছে, যা গত জুনে ছিল 74,534 কোটি টাকা। অর্থাৎ মাত্র 3 মাসে ঋণ বিতরণ কমেছে 872 কোটি টাকা। একইভাবে গত বছরের জুনে আমানতের পরিমাণ ছিল 47,906 কোটি টাকা। এরপর গত সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে 47,838 টাকা। সেই হিসেবে আমানতের পরিমাণ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এনবিএফআই গুলোর খেলাপি ঋণের হার ক্রমাগত বাড়ছে। 2024 সালে টপ 10 ব্যাংক হিসেবে রেমিটেন্স সংগ্রহের জন্য টপ 10 রেমিটেন্স অ্যাওয়ার্ড 2025 লাভ করেছে রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ অর ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ শওকত আলী খানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ অন্যান্যরা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির নানা খবরের মধ্যে এবার আলোচনায় এসেছেন হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শায়ান এই দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড দান করেছিলেন তিনি। সংবাদ মাধ্যম বলছে, টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ঘিরে বিতর্ক বৃদ্ধির মধ্যেই এবার স্পটলাইটটি যে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়র পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থার প্রধানের দিকে চলে গেছে।
দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে, শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং তাদের পরিবারের সদস্যরা বর্তমানে দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন রয়েছে। সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট 580টি অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া গেছে। আরও অবৈধ সম্পদের খোঁজ করছে দুদক অনুসন্ধান টিম। দুদক সূত্রে জানা গেছে, এসব সম্পদ ও পাচারকৃত টাকা যাতে অন্যত্র হস্তান্তর না হয় সেজন্য দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত ক্রোক ও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে। দুর্নীতি দমন কমিশন এর অনুসন্ধানে এ পর্যন্ত যুক্তরাজ্যে 43টি অ্যাপার্টমেন্ট, সংযুক্ত আরব আমিরাতে 228টি এবং যুক্তরাষ্ট্রের 9টি অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়া গেছে। তাদের সম্পদের খোঁজে আরও অনুসন্ধান তথ্য চাওয়া হয়েছে অন্যান্য দেশে। দুদক এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে করা অ্যাকাউন্ট, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনবিহীন মানি লন্ডারিং এর মাধ্যমে টাকা পাচার, আয়কর নথিতে সম্পদের তথ্য গোপন সহ বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে। 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 9 বছরে মানি লন্ডারিং এর মাধ্যমে অবৈধভাবে অর্থ পাচার তার স্ত্রী রুকমিলা জামান এসব স্থাবর সম্পদ অর্জন করেছেন। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারত নয়, পাকিস্তান থেকেই আসছে পেঁয়াজ। বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন। শেখ হাসিনার যোগ সাজসের সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত, বললেন রিজভী। বদলায়নি বিএবি। সার্ভার জটিলতায় 4 দিন ধরে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ। নগদে 2300 কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি 600 কোটি, বললেন গভর্নর। বিদেশে টাকা পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। ঋণ আমানত 2 কমেছে আর্থিক প্রতিষ্ঠানে। রেমিটেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক পিএলসি। রাজা চার্লসের দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড দেন শায়ান এফ রহমান। 3 দেশে 580 অ্যাপার্টমেন্টের সন্ধান। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।